গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন আজকে হচ্ছে শনিবার, আর এখন সন্ধ্যে 8টা বাজে। তো এখন দেখো চা করতে এসে এখানে চা এখন বসিয়ে দিয়েছি। চা খাবো হচ্ছে র চা। আর আজকে চান্দান করে উঠতে উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো। চান্দান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে ওই 5টা কাছাকাছি বেজে গেছিলো। নিচে একটু কাজ ছিল, তো ওই কাজ করছিলো বর, আমি হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। তো শরীরটা যেন কেমন হচ্ছে, মানে কোনো কাজে না এনার্জি পাচ্ছি না, মাথাটা যেন ধরেছি, ভারী ভারী হয়ে রয়েছে। একটু শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম, ঘুম তো আসছে না যে ঘুমাবো। আর এখন যদি ঘুমিয়ে পড়ি না, রাত্রিরে আর ঘুমাতে পারি না। তো এই হচ্ছে সমস্যা। চল ওদিকে চাটা করে নিই। চায়ের চিনি দেবো না এখন, কেননা মাকে চা দেবো। মা চিনিটা চাটা করে নেবো, মানে চা পাতা দিয়ে চাটা করবো, তারপরে আলাদা কাপে ঢেলে নিয়ে তারপর চিনি দেবো। আমারটা শুধু খালি সামান্য একটু চিনি দেবো, আমি বেশি মিষ্টি খাই না। তো এখানে দেখো চায়ের জলটা ফুটে গেছে। এই যে আর বর কাছে মেয়েকে আনতে। সকালে দুধ চা খেয়েছিলাম, এখন আর দুধ চা খাবো না, কেন দুধ চা খেলে না দেখছি পেটটা ভার ভার হয়ে যাচ্ছে। যেহেতু অভ্যাস নেই, কদিন ধরে, অনেকদিন ধরে, বেশ অনেকদিন ধরেই মানে র চা খাচ্ছিলাম। চাটা যে করবো না তাও ভালো লাগছে না, মাথাটা এত ভার হয়ে গেছে। ভাবলাম যে না উঠি, জোর জবরদস্তি উঠলাম। উঠে ভাবি যে একটু শরীরটা আবার নাড়াই চাড়াই, নাহলে ভালো লাগবে না, বিছানা শুয়ে থাকলে আরোই ভালো লাগবে না। মাকে যখনই চা দিতে যাবো, চা দেওয়ার আগে জিজ্ঞাসা করবো চাটা নেওয়ার সময়, তুই চায়ে চিনি দিয়েছো? প্রত্যেক দিন ডেলি দুবেলায় জানে যে চায়ে চিনি দিই না, তাও কি বলো তো মাঝে সাঝে না একটু মানে স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিই আমি, তাও বর জানে না, ছেলেমেয়েরাও জানে না, লুকিয়ে লুকিয়ে আমি দিই। আর এখানে যে ছেলে এখন মুড়ি আর ঝুড়ি ভাজা মেখেছে, ঝুড়ি ভাজাটার মধ্যে না বেশিটা বাদাম রয়েছে দেখো। তো এই ঝুড়ি ভাজাটা খেতে বেশ ভালোই লাগে, একটু তেল দেবে, দিয়েও মেখে নিয়ে আসবার। এই যে আমার এখানে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে ঘরে লাইট ফাইট সব নেভানো রয়েছে। আর আজকে না প্রচুর গরম পড়েছে, যার জন্যে ছেলে মেয়ে কেউ নেই, ওরা তো পড়তে গেছে, তো লাইটের দরকার নেই। ওই জন্য সন্ধ্যে দেওয়ার পর কিছুক্ষণ লাইট জ্বালিয়ে রেখেছিলাম, তারপর লাইটগুলো সব নিভিয়ে রেখেছিলাম। আর টিভির আলোই ছিল ঘরে। গরম হচ্ছে, লাইটগুলো জ্বালালে না বেশি গরম হয়। চলো একটু চা ফা খেয়ে নিই। আর মা ওখানে যে বসে রয়েছে, আজকে মা সন্ধে দিয়েছে, ওরা ছিল না, মা সন্ধে দিয়েছে। মা সন্ধে দিলে কী বলতো, নোংরা পড়ে বেশি। এই যে ওই জায়গাটাতে ধূপকাঠি ছাই ফাই ফেলে পুরো একাকার করে রেখেছে, জল ফেলেছে, আর মেয়ে দেখলেই আবার একটু চিল্লামিল্লি করবে। আর আজকে না বাইরে এক ফোঁটাও হাওয়া নেই। কালকে রাত্রিরে আমি অনেকক্ষণ জেগেছিলাম, পাখা চলছে, পাখা না চালালে না আবার এদিকে এ করা যাচ্ছে না। আবার চুল এখনও পর্যন্ত ভেজা রয়েছে, চুলে তেল দিতে পারছি না, চুলের মধ্যে জটও হয়ে রয়েছে, চুলটা কী করে ছাড়াবো আমি সেই চিন্তা করছি। তো কালকে হঠাৎ কটার সময় একটা 10-15 কাছাকাছি, তখন দেখছি হঠাৎ করে কী জোর ঝড় উঠেছে। মানে কি বলতো, আমাদের তো মানে ছাদে হয়তো কোনো কিছু জিনিস টিনিস ছিল, পুরো ধুমধারাক্কা সব পড়ছে, আর এদিক ওদিক যাদের জিনিস টিনিস সব এদিক ওদিক ছড়ানো ছিল, সেই বাড়ির জিনিসও সব পড়ছে, আমার ঘরের জিনিসও পড়ছে। আবার দৌড়ে দৌড়ে গেলাম নিচে, বরকে ডাকলাম, দুজনে মিলে নিচে গেলাম। নিচে গিয়ে দেখছি এদিক ওদিক সব জিনিস ছিল, সেগুলো সব তুলে রাখলাম, গাড়িটা ঢাকলো। তারপর ছাদে গেলাম, ছাদে জামা কাপড় ছিল, ছাদে বলতে 3তলা ছাদে জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আবার ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, হাওয়া দিচ্ছিলো খুব সুন্দর 3তলা ঘরের সামনেটায়। ওখানে দেখছি আবার কাদের বাড়ির টিনের আওয়াজ হচ্ছে, যাদের ধরো টিন রয়েছে টিনের আওয়াজ হচ্ছে, টিনের মধ্যে মানে টিনটা যেন উড়িয়ে নিয়ে চলে যাবে, এত জোর। আবার ঘরে এসে কিছুক্ষণ পর আমি জানলা খুলে দেখছি এক ফোঁটাও ঝড় ফড় কিচ্ছু নেই, খালি হালকা একটু হাওয়া দিচ্ছি। ওই যে বড়মশাই চলে এসছে এখন। চলো আমি চাটা খেয়ে নিই, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ছেলে এখানে যে মুড়িটা মেখে দিয়ে গেল আমাকে, এ দেখো, ও খাবে না, আর এত মুড়ি মেখেছে। মেয়ে আসবে 9টার সময়, মুড়িগুলো কী হবে জানি না, মেয়ে এসে আবার ওই মুড়ি টুড়ি খেতে চাইবে না রাত্রিবেলা এসে।
তোমাদের একটু আগেই বলছিলাম না যে কালকে রাত্রিরে আচমকা ঝড় উঠেছিল, তো এখন দেখো আবার সেই ঝড়ের নমুনা। ঝড়ও দিচ্ছে যেমন তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে। তো চান্দান করে কাপড় জামাগুলো মেলা হয়নি, সেই কাপড় জামাগুলো যে 3তলা ছাদে মিলে দিয়ে যাচ্ছে, আর তার সাথে ক্লিপ দিয়ে আটকাতে হবে, নাহলে আবার ফের আমাকে রাত্রিরে ছুটে আসতে হবে। আর এদিকে পাম্পটাও চালিয়ে নিয়েছি, নাহলে কারেন্ট যদি চলে যায় না, কখনো আসবে না, আসবে ঠিকঠাক থাকবে না। জল শেষ হয়ে গেলে তখন খুব জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। অন্য জায়গায় না মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। আর আমার এই জানালাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে, এই যে দেখো। কালকে রাত্রিরে না ওই 1:30টার সময় উঠে এখানে এসে দাঁড়িয়েছিলাম, জামা কাপড় তুলতে এসে একটু হাওয়া খেয়ে নিলাম। ওটা বাজলো, টাইমটা দেখছিস কি? মনে হচ্ছে ছাদের গ্রিলটা বোধহয় ভালো করে দেওয়া নেই, ছাদেও যেতে হবে, ছাদের গ্রিলটা দিতে হবে ভালো করে। তো এখন দেখো ছাদে চলে এসছে, এই যে ছাদে বললাম না ছেলে দরজাটা কেমন করে দিয়েছে, আওয়াজ হচ্ছে। আর ওর ঘুড়ি ছিল, ঘুড়ি লাঠাই বিশাল বড় সম্পত্তি, ওটাকে নিতে এলো। তো এই ছাদে আমি এখন দেখো একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছি। ছেলে চলে গেছে, ও তাড়াতাড়ি করে পালিয়েছে, যদি টিকটিকি ওর গায়ে পড়ে। তো দেখো বেশ এই হাওয়াটা ছাড়ার পর না ওয়েদারটা বেশ একটু ঠান্ডা হলো। তো ছাদে আসলাম বলে তোমাদের একটু দেখালাম। এই যে আমার নিম গাছ, দেখো নিম গাছটা কি সুন্দর শক্তপোক্ত হয়েছে পুরো। দেখো এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি নিম গাছটা ভেঙে যাবে। তো মনে হচ্ছে আজকের গাছে ছেলে জল দেয়নি। দেখো যদি বৃষ্টি হয় গাছগুলো একটু জল পাবে। চলো এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, পালাই নিচে। এমন জোর হাওয়া দিল, দরজাটা পুরো একদম যেন এই দিকে ভেতরের দিকে পুরো দুমড়ে মুচড়ে দিল। এই যে দুটো ছিটকানি, যদি এই একটা ছিটকানি মারা ছিল, তাও এটা কি বলো তো এমনিতে ঢোকানো ছিল না, বাইরে বের করা ছিল, ওর জন্য হাওয়া বাড়ি মারছে আর দরজাটাতে আওয়াজ হচ্ছে। তো ছাদে ওপরের ছাদের কোণে না একটু জল জমে, তো ভেবেছিলাম ওখানটা দিয়ে দেবো, তো আর হলো না। আর এনার্জিই নেই, না বড় এনার্জি আছে না আমার এনার্জি আছে, আর ভালোই লাগছে না সারাদিন ধরে ওই সমস্ত করে না, আর ভালো লাগছে না। পরে দিয়ে দেওয়া যাবে, নাহলে ওর ফেলেই দিতে হবে, নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর হাওয়াও দিচ্ছে এই জায়গাটায়। আর আমার এবারে কী বলতো, দোতলার থেকে না 3তলার প্যাসেজটা একটু অন্যরকমই হয়েছে, বেশ ভালো হয়েছে। ডাইনিং প্লেসটা আমি অনেকখানি পাবো, যখন 3তলায় আসবো বেশ ভালোই হবে। তো চলো গ্রিলটা দিয়ে দিই। ছাদে জামা কাপড়গুলোটা মিলতে গেলাম, আর ছেলের সাথে ওপরে ছাদটায় গেলাম, তাতে দেখো ঘেমে গেলাম। আরও হ্যাঁ নিচে গেছিলাম, বরের ওই জলের জারগুলো এসেছিলো, ওই জলের জারগুলোটা ঘরে ঢুকিয়ে রাখলাম। এইটুকু কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর এদিকে পাখাটার যে কী সমস্যা হচ্ছে বোঝা যাচ্ছে না। কালকে রাত্রিরে না আমি এই পাখা দিয়ে তাকিয়ে আরও কিছুক্ষণ করে বসেছিলাম, পাখাটার মধ্যে না কি কচকচ করে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে না এক্ষুনি না খুলে পড়ে, ওই ভয়ে আরও উঠে বসেছিলাম। বরকে ডাকলাম, বড় উঠে দেখলো, বললো কোনো সমস্যা নেই, নাট ফাট সব টাইটই আছে। তাও ভয় লাগছে, এই দেখো আবার আওয়াজ শুরু হয়ে গেছে, কী জানি কী হচ্ছে এতে। আর মেয়ে বোধহয় করে চলে এসছে। হ্যাঁ অনেকদিন ধরেই না মুড়ি ফুরিয়ে গেছিলো, তা আমাদের সামনে না মুড়ির কারখানা রয়েছে। কারখানা বলতে কি বাড়ির মধ্যে ওরা মুড়ি তৈরি করে, তো মুড়ি আর আনা আর হয়ে উঠছিল না। যখন থাকে তখন না মুড়ি আর খাওয়া হয় না, আর যখন থাকে না তখন না মুড়ি খাওয়ার খুব চোট পড়ে যায়। আর মুড়ি বেশিরভাগ আমাদের ঘরে খায় হচ্ছে আমার মেয়ে। তো চলো আমি মুড়িটা ঢেলে নিই। তো দেখো এখানে হাফ জার মতন মুড়ি হয়েছে, আর এখানে এই যে 1 জার রেখেছি। আর এই জারগুলো না ডালডার জার, মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিলাম। এই জারগুলো না খুব ভালো এই মুড়ি ফুড়ি রাখার দিক দিয়ে। তারপর ধরো মুদিখানা মাল বেশি কিছু থেকে গেল, তখন এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। এর আবার হ্যান্ডেলটা না খুলে রেখেছি, হ্যান্ডেলটা থাকলে সুবিধা হয়। এই যে এখানে ঢুকিয়ে দিলাম। আর আমি এবার এখন রান্নাবান্না করব। ভাত রয়েছে, দুবেলারই আজকে চাল নিয়ে নিয়েছিলাম, আর মুগ ডাল অল্প রয়েছে, তারপর ডিমের তরকারি হয়তো অল্প একটু রয়েছে, ছেলে ভাত খেয়েছে সন্ধ্যেবেলা। আর দেখি কী করতে হয় না হয়, আবার রুটি করতে হবে, মা খাবে রুটি, আর একটু তরকারি করে নিলেই হয়ে যাবে। আর মুড়িটা বেশি করে আনা রাখলে না কী হয় বলো তো, মাঝে সাঝে না একটু সকালবেলা টিফিনে হয়ে যায়, ওই একটু তরকারি করলাম মুড়ি দিয়ে খাওয়া হয়ে যায়।
ওই জন্য না মুড়িটা না থাকলে অসুবিধা হয়ে যায়। ওই রুটি রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না গরমের মধ্যে, এক আধ দিন মুড়ি খেলে বেশ ভালো লাগে। আর অতিরিক্ত গরম পড়লে না রুটি করতে করতে না রান্নাঘরে ঘেমে চান হয়ে যায় পুরো। তখন এক একদিন মুড়ি খেয়ে নেবে, তরকারি করে দেবো, বেশ আলুর তরকারি করে দেবো, মুড়ি দিয়ে খেয়ে নেবে, হয়ে যাবে। তো এই যে দেখো এখন চলে এসেছি রাত্রিরে রান্না করতে। করবো হচ্ছে কুমড়ো ছেচকি। তেলের মধ্যে এখন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এই যে কুমড়োগুলো একদম জিরি জিরি করে কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে একবারে বসিয়ে দেবো। আর তার সাথে থাকবে হচ্ছে গুঁড়া রুটি, শর্টের মধ্যেই করবো আজকে। একটু দেরি হয়ে গেছিলো রান্নাঘরে ঢুকতে ঢুকতে। তো দেখো আবার এখন কী বলতো, বর্ষাকালের ময়দা তো একটু চেলে নিতে হবে, না চালে যদি আবার পোকা টোকা থাকে তখন খাওয়ার সময় দেখলাম পোকা, দেখতে কেমন লাগবে আর খেতেও বা কেমন লাগবে বলো। খেতে তো ঘৃণা লাগবে, ঘৃণা করে খেতে হবে। তো গোলা রুটিটা শিখেছি হচ্ছে আমার মায়ের কাছ থেকে। মায়ের মতন করে উঠতে পারি না, তাও চেষ্টা করি। মা করে একদম পুরো পাঁপড়ের মতন, আমার আর পাঁপড়ের মতন হয় না, হালকা হালকা একটু মানে সাইডগুলো পাঁপড়ের মতন হয়। মাঝখানে যখন আমি ময়দাটা দিয়ে যখন তুলবো না গোলাটা, তখনই ব্যাস ওখানটাই আমার একটু মোটা হয়ে যায়। নাহলে এমনি প্রথমবারে যখন দিই তখন সেটা একটু পাঁপড়ের মতনই হয়, পাতলা পাতলা। তো দেখো ময়দাটা এখন নিয়ে নিয়েছি চালার জন্য। দেখো আর চালনিটা না খুব অসুবিধা হচ্ছে, চালনিটা একটা নতুন চালনি আনতে হবে। এই চালনিটা না অনেক বছর আগে কিনেছিলাম 5 টাকা দিয়ে, আমাদের এখানে ঘোষপাড়া বাজারে 5 টাকা করে জিনিস বিক্রি হয় সোমবার করে। তো তখন নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা। আগে যখন ছেলে মেয়েদের স্কুলে দিতে যেত তখন এইরকম টুকিটাকি বাজার করে করে নিয়ে আসতো। তো সেটাই এখন চলছে, আর মনে হচ্ছে এটা আর চালানো যাবে না। সাইড দিয়ে একটু ফেটেও গেছে, তারপরে নেটটারও একটু মানে পুরো চেলে চেলে না নেটটার মধ্যে সব ইয়েগুলো আটকে গেছে। এটাকে কতবার না মেজে ঘষে পরিষ্কার করে করে রাখছি, যতবার ততবারই দেখছি এরকম সমস্যা হচ্ছে। তো এটাকে আবার বাতিল করতে হবে। বর যখন বাজারের দিকে যাবে বা যদি আমি কোনো সময় যাই তখন মনে করে একটা নিয়ে আসবো। কী বলো তো, এইসব জিনিসটা মনেও থাকে না। আর এই দেখো কুমড়ো ছেচকিটা এখানে প্রায় হয়েই এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে কুমড়োগুলো যখন ঘেটে যাবে তখন নামিয়ে নেবো। তো যেখানে নুন দিয়ে দিলাম ময়দার মধ্যে, দিয়ে এবার জল দিয়ে দেবো। দিয়ে ময়দাটাকে এবার একটু গাঢ় করে গুলবো, বেশি ঢিলা করবো না, ঢিলা করলে আবার চাটুতে যখন দেবো না আমার হাতের মধ্যেই তখন মানে চাটুর গরমটা লেগে যাবে। একটু গাঢ় করে গুললে তাহলে ময়দাটা হাতের মধ্যে থাকবে, তো চাটুর মধ্যে হাতটা লাগবে না। তো এই জন্য পরিমাণ মতন দেখো জলটা নিচ্ছি, বুঝে বুঝেই জলটা দিচ্ছি, নাহলে এক গাদা যদি একবারে দিয়ে দিই তাহলে সেই ঢিলা হয়ে যাবে। এই হচ্ছে সমস্যা। আর এই গোলা রুটিটা না আমার মায়ের কাছে শিখেছিলাম। তো মাকে তো আর রোজ রোজ বলা যায় না, মা গোলা রুটি এসে বানিয়ে দিয়ে যাও, আমি খাবো বা ছেলে মেয়ে খাবে। তো আমি এই যে চেষ্টা করছি, মা এর আগে 2-3বার আমাকে দেখিয়ে দিয়ে গেছিলো। মা করে কড়াইতে, কড়াইতে আমার মা খুব সুন্দর করে কড়াইতে করে নেয়, কিন্তু আমি কড়াইতে না অনেকবার চেষ্টা করেছিলাম কড়াইতে, তারপর এমনি চাটু টাটুতে তুলতেই পারি না, পুরো যেন চাটু ভেঙে যাবে নয় কড়াই ভেঙে যাবে ওই গোলা রুটি করতে গিয়ে। তার ননস্টিকের চাটুতে যখন করি না ওখান থেকে ব্যাস ওই চাটুতে কী বলো তো নিজে নিজে উঠে যায়, হয়ে গেলে পরে নিজে নিজে দেখি সাইড দিয়ে ছেড়ে যায়। তো ওই জন্য আমি এই চাটুতেই করি, বেশি পাকামো করতে যাই না আর কড়াই ফড়াই ইয়ে করে। তার মধ্যে এমনিতে আমার এখন হাতের অবস্থা খারাপ, তো এই হাত দিয়ে আর আমি আর কিছু বাসন কুসন বেশি করার দরকার নেই, পাকামো করার দরকার নেই। এখানে দেখো এই যে গোলা রুটিগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে। তাই প্রথমবারেরটা তো বেশ একটু মানে কী বলতো মোটা মোটাই হবে। মোটা মোটা বলতে কি সেরকম মোটা হয় না, মায়ের মতন আবার অত পাতলাও করতে পারি না আমি, দিই তো ভয়ে ভয়ে যদি হাতের মধ্যে ছ্যাঁকা খাই। এই দেখো সাইড দিয়ে কত সুন্দর দেখো ছেড়ে ছেড়ে আসছে। এবার দেখো এবার উল্টে নিলাম। এবার আমার মা যখন করে না তখন মানে এক পিঠেই করে নিলেই হয়ে যায়, 2 পিঠ আর মা শেখে না, এত পাতলা পাতলা করে দেয়। ওই গোলা রুটি না রাখারও সময় হয় না, রাখে আর সঙ্গে সঙ্গে খাওয়া শেষ হয়ে যায় গোলা রুটি, এত ভালো করে আমার মা। তা আমার দাদা আমরা ছোটোবেলায় না খুব এই গোলা রুটি খেতাম, বেশ ভালো লাগতো, শুধুই খাওয়া হয়ে যায়, কিছুই লাগে না। আমার মা তো খায় আবার গুড় দিয়ে চিনি দিয়ে, তা আমরা আবার শুধুই খাই, গুড় ফুড় অত খেতে পারি না, ভালো লাগে না মিষ্টি মিষ্টি। তো দেখো পরের বারেরটাও এরকমই দিয়ে করে নিচ্ছি, যেটুকু এক্সট্রা বাঁচছে তোমার গোলাটা ওইটা আবার তুলে নিলেই হয়ে যায়, একদম পাতলা পাতলা গোলা রুটি হবে। লাস্টের দিকটা তো বেশ চাটুটা যখন ভালো গরম হয়ে যায় না তখন কী বলো তো অল্প করে একটু গোলাটা নিয়ে একবার ওই গোলাটার মধ্যে দিয়ে পুরো টেনে নিয়ে আসার চেষ্টা করি। ওই তোলার সময় না তখনই একটু একটু মোটা থেকে যায়। ওখানে আমার কুমড়ো ছেচকিটা দেখো মোটামুটি পুরো হয়েই এসছে। এই যে এটা করে নিয়ে এবার ওদেরকে খেতে দেবো, ছেলেকে আর মাকে খেতে দেবো। তারপরে আবার আলু ভাজবো, আলু ভেজে তারপরে আবার আমাদের রান্না করব। তারপর আবার বাদ বাকি যে গোলাটা থাকবে সেটা গোলা রুটিটা করবো, করে আলু ভেজে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো এইভাবে দেখো প্রত্যেকটাই করে নেবো। 2 পিঠ সেঁকে নিচ্ছি, 2 পিঠ না সেঁকলে না আমার মনে হয় যেন কাঁচা কাঁচা আছে, তো ওই জন্য আমি 2টো পিঠই সেঁকে দিই একবারে। আর এখন দেখো আমাদের জন্য এবার আলু ভাজবো, ছেলে আর মাকে খেতে দিয়ে দিয়েছি কুমড়ো ছেচকি আর গোলা রুটি দিয়ে। আর এই যে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আজকে আলুটা ভাজবো। পেঁয়াজ দিলে না আলু ভাজাটা বেশ ভালো লাগে, আর শুধু আলু ভাজলে আবার ভালো লাগে না, একটু ঝাল ঝালও হবে, একটু পেঁয়াজের বেশ গন্ধটা হয়।
খুব ভালো লাগে এই আলু ভাজাটা খেতে। আর ওই দেখো চাটুটাও বসিয়ে রেখেছি, আবার গোলা রুটি করবো। অল্পটা করে ওদের মতন দিয়ে এসেছিলাম, তা আবার এখন করব গোলা রুটি। তো এদিকে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে এবার গোলা রুটিটা করে নেবো, তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের। তো এখানে আমার দেখো খাবার বেড়ে নিয়েছি, রয়েছে 3টে গোলা রুটি আর তার সাথে রয়েছে আলু ভাজা। আর এখন কটা বাজে জানো? 11:15। এই গোলা রুটি আলু ভাজা করতে করতে কতটা সময় পেরিয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এবার এই টেবিলটা মুছে রাখি, নাহলে এই এটো টেবিলের মধ্যেই না সব হাত ফাত রেখে দেয়। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ঘুম থেকে উঠে তখন তার এদিকে কাজগুলো করা যায় না। আর এই যে ফ্রিজের বোতলগুলো রাখা হয়, সব জল পড়ে থাকে এখানে। তো আজকের মতন কাজ বাজ কমপ্লিট হলো। আবার কালকে সকালবেলা চোখ খুলে আবার শুরু হয়ে যাবে কাজ বাজ। এদিকে দেখো কত বাসন জমে গেছে, যে আমি তো বাসন মাজতে পারছি না না, যার জন্য এই অবস্থা। দেখো বর একেবারে সকালে উঠে এই বাসনগুলো মাজবে, একবারই বাসন মাজবে। যত বাসন জমতে দাও আমাকে বলছে। তা বলছে আমি তো মাজবো, তোমার টেনশন নিয়ে লাভ নেই। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যে করবে সে বুঝবে। আর আমি বলি কি বলো তো, যে যখন অল্প অল্প বাসন হচ্ছে তখন সেই বাসনগুলো মেজে না, ওই জমিয়ে রাখলে এক গাদা বাসন হয়ে যায়। মাজার সময় যেই মাজুক না কেন, আমি মাজি বা বর মাজুক, তারই অসুবিধা হয়ে যায়। তো ওই জন্যই বলি যে অল্প হাতে বাসনগুলো মাজো না, আমি মাজবো, আমার ব্যাপার, একবারে মাজবো বাসন। আমি বাসন হতে দাও, যত ইচ্ছে বাসন হোক, যখন মাজবো তখন দেখা যাবে। তো চলো, ওইদিকে পাখা লাইটটা চলছে, আর ওদিকে ছেলে মেয়ে ওরা সব শুয়ে পড়েছে, বড় শুয়ে পড়েছে, ঘুমায়নি, হয়তো টিভি বা মোবাইল দেখছে হয়তো। এবার আমি যাই, এখনকার মতন কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে। চোখ খুলেই আবার ফের ওই যে রান্নাবান্নার তোড়জোড়। আর যতক্ষণ না চোখ বন্ধ করছি রাত্রিরে শোয়া পর্যন্ত এই খাওয়া দাওয়ারই চিন্তা থাকে। চোখ খুলবো যে ব্যাস, কী খাবো শুরু হয়ে যায়। আবার এই রাত্রেবেলা শুতে যাওয়ার আগে অবধি এইসব গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে শুতে যেতে পারবো। তো এই হচ্ছে সংসারের ধর্ম কর্ম। যারা এই সংসার জীবনে আছে তাদের এইভাবেই লাইফটা যায়। তো চলো, ওদিকে আমাকে দেখো ইয়েটা রয়েছে আমনটা, আর এটাকে না বাদামটাকে দেখো কোথায়, ওখানে কি আমি আর হাত পাই বলো, ওইখানেই পড়ে রয়েছে। ওগুলো কী হবে তো, আর সকালবেলা না ভেজানো হচ্ছে না, মানে রাত্রিবেলা ভিজিয়ে রাখি তো আর সকালে খাওয়া হয়। আর এখন আমি ভেজাতে পারছি না, আর বড়বেলা উঠবে কখন ওরও মনে থাকে না যে আমি ওখানে হাত পেলে আমি রাত্রিবেলা শোয়ার আগে ভিজিয়ে রাখতাম। এখন ভিজিয়ে রাখতাম, তাহলে সকালবেলা ছেলে মেয়ে ওটা খেতে পারতো। তো ওই যে ওখানেই পড়ে রয়েছে। কতবার বলেছি, হনুমানের জ্বালায় আমার এই অবস্থা জানো, ও হনুমানের জন্যই ওই সব ওপরে তুলে রেখে দিয়েছি। আর এদিকে যদি রাখি না, হনুমান ওই জানলা থেকে হাত বাড়িয়ে নিয়ে নেয় সামনে দিয়ে, ওরা নিয়ে তো ওইগুলো খেয়ে নেবে, বাদাম টাদাম ওরা তো রাখবে না, ওইগুলো খেয়ে নেবে, আটা ময়দা হলে নাই ফেলে নষ্ট করবে। চলো বন্ধুরা, গুড নাইট। আর আমি তো এখন শুতে পারবো না, আমার এখন আরও কাজ আছে। জল খাবো, প্লাস হাতে মলম লাগাবো, ডাক্তার দেখিয়েছিলাম 2 দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম। তা উনি এবার ডাক্তার বলেছে কি যে এখনও 1 মাস টানা মলমটা লাগিয়ে যেতে হবে। আর আমার হাতে না একটু দানা বাঁধছে, আপনি নতুন করে একটা র্যাশ বেরোচ্ছে, ওই জন্য বলে এখন 1 মাস টানা মলমটা লাগিয়ে যেতে হবে। আর যখন কোনো সার্ফের কাজ করব তো তখন কি আবার ফের দিনে 2 বার লাগাতে বলেছে। সার্ফের কাজ করলে দিনে 3 বারও লাগাতে হবে, সার্ফে যেহেতু খুব খাড়ে ওই জন্য। আর সাবান টাবান লাগাতে পারি, সাবান লাগালেও ওরকম মলমটা লাগাতে হবে দিনে 3 বার। এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো এবার যাওয়া যাক। আর ওই জন্য কী বলো তো, বড় না সাহস পাচ্ছে না এইসব কাজ করতে দাও, সাবান সার্ফের জিনিস। সার্ফেরটা কাজ তো আমাকে করতে হয়ই না, সাবান সার্ফের কাজ এখনও পর্যন্ত করছি না। খুব বাধ্য হয়ে যখন দেখছি যে মানে বড় সময় পাচ্ছে না, 1-2 থালা বাসন ধরে পাচ্ছি, তারাই চিল্লামিল্লি শুরু হয়ে যাচ্ছে আবার। গুড মর্নিং ফ্রেন্ড। এই যে সকালবেলা উঠেই এদিকে যা কাজবাজ ছিল সেসব কাজবাজ হয়ে গেছে। রুটি তরকারি করেছিলাম, আলুর তরকারি আর রুটি। আর আমি খেয়েছি পান্তা ভাত। কালকে ওই যে ভাত খাওয়া হয়নি, গোলা রুটি খাওয়া হয়েছিল, তার পান্তা ভাত অনেকখানি বেঁচে গেছে। সকালবেলা আমি আর বর পান্তা ভাত খেলাম আলু ভাজা দিয়ে, কালকে রাত্রে যে আলু ভেজেছিলাম সেটাও অনেকখানি ছিল। তো ওই দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। আর ছেলে মা রুটি খেয়েছে, আর মেয়ে খেয়েছে মুড়ি তরকারি। ও আবার পান্তা ভাতও খায়নি, রুটিও খায়নি, রুটিতে পছন্দই করে না একদম। আর এখন এই যে বসে রয়েছি, এবার যাবো রান্না করতে। লোটে মাছটা কাটাকুটি হয়ে গেছে, লোটে মাছ করবো আর সোয়াবিন করবো, ব্যাস আজকের এই 2 পদের রান্না করে সারতে হবে।
লোটে মাছটা আমরা খাবো, আমি মেয়ে বর খাবো, মাও খাবে একটু, আমি মাছটা দেবো না, খেলে আবার পেট ছেড়ে যাবে। তা ছেলে খাবে না, ছেলে ওই কাঁটাগুলো মুখে লাগবে, ওই জন্য খেতে চায় না। ও খায় মানে ওই ফুলগুলো তো বেছে বেছে খাবে, ওই জন্য সোয়াবিন করে দেবো, ভালো করে একটু একটু করে ভাত খেতে পারবো। আজকে না অনেক কাচাকুচি করেছি, আমি তো করিনি, আমি বড়ের সাথে একটু হেল্প করে দিয়েছি, ধুয়ে দিয়েছি আর ছাদে মিলে দিয়ে এসেছি। অনেক পুরো ছাদ ভর্তি কাপড় জামা, কতদিন ধরে কাচাকুচি হয়নি তো সব জমে ছিল, তো সেইগুলো কাচাকুচি করা হয়েছে। আর ছাদে মিলতে গিয়েও না মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, এক তো রোদ, তার মধ্যে ছাদে পা ফেলতে পারছি না, আবার এদিকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, জামা কাপড় মেলা কমপ্লিট, এদিকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে। তারপর সেই জামা কাপড়গুলো ধুয়ে আবার জামা কাপড়গুলোকে মিললাম। তো এই করতে করতে 2 ঘন্টা লেগে গেছে কাচাকুচি, আর এই মেলা ধোয়া করতে করতে 2 ঘন্টা লেগে গেছে। এসে আবার তাড়াহুড়ো করে এদিকে রান্নাবান্না বসিয়েছি, এখানে লোটে মাছটা হয়ে গেছে, আর এখানে এই যে সোয়াবিন হচ্ছে, দেখো সোয়াবিনটা হয়ে এসছে, আর এখানে লোটে মাছটাও হয়ে গেছে। তো এই হচ্ছে লোটে মাছ, এই যে লোটে মাছটা একটু গা মাখা রেখেছে, বেশি শুকনো করলে না ভালো লাগে না, আবার সেই ঝুড়ো ঝুড়ো মতন হয়ে যায়, ওটা ভালো লাগে না, একটু গা মাখা হলে ভালো লাগে ভাত দিয়ে খেতে। তো এই যে এখানে রান্নাবান্না কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে এই 2:30। ধোয়া করতে করতে না আজকে দেরি হয়ে গেছে। তো আবার কী বলো তো, এগুলো যদি আবার রেখে দিই না, ওই কাল করবো করে করে আর হবেই না, তখন দেখবো আরও এক গাদা কাপড় জামা জমে গেছে। তো আমার এখন চান হয়নি, সোয়াবিনটা নামিয়ে চান করবো আমি, এসে তারপর খেতে দেবো দেখে। এদিকে ভাতটা বসিয়ে গেছিলাম কাঁচা ধোয়া করতে, ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে সেদ্ধ দিয়েছি আমার আর মায়ের। তো চান করে আসি আমি, এসে তারপর ওদেরকে খেতে টেতে দেবো, দিয়ে আমরাও খাবো। আর ওদিকে বর গেছে তোমার ডাস্টবিন ফেলতে। আর আজকেরও না বিভৎস গরম পড়েছে, কালকে সারা রাত ভালো ঘুম হয়নি। এদিকে আবার কি বলো তো, এদিকে সেটা চলছে, আবার ওইদিকে পাখাটা চালাতে পারছি না, পাখাটা না চালালে এদিকে মশা কামড়াচ্ছে, এসি চলছে কিন্তু আবার পাখা না চালালে আবার ঘুম আসছে না, কীরকম যেন লাগছে, এত মশা কামড়াচ্ছে। তো পাখাটা তো কোনো মতে চালাতে পারছে না, পাখাটা যে কী সমস্যা হয়েছে, পাখাটার মধ্যে না কীরকম যেন একটা আওয়াজ হচ্ছে, কচকচ করছে, যেন ভয় পাখা চালাচ্ছে না যদি খুলে পড়ে যায়। তো দেখি আজকে পাখাটাকে সারাতে হবে, নাহলে না শোয়া যাচ্ছে না। এই দেখো দিনের বেলা পাখাটাকে চালাতে পারছি, কিন্তু রাত্রেবেলা না পাখা চালালে যেন আওয়াজ হচ্ছে, তো মনে হচ্ছে যদি ঘুমিয়ে পড়ি, যদি গায়ে পড়ে যায়, সেই ভয়ে পাখাটাকে আরও চালাতে পারছি না। দেখো রান্না করতে এসে ঘেমে চান হয়ে যাচ্ছি, গায়ে জলটাকে ঢালি তাহলে একটু শান্তি হবে।